চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাল্যদান। এর আগেও আমাদের চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীর পত্র, খোকাবাবুর প্রত্যাবর্তন, সম্পত্তি সমর্পণ ও মাস্টার মশাই গল্প অবলম্বনে ঋণ আপনারা শুনেছেন। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কেরও স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প মাল্যদান। সকাল বেলায় শীত শীত ছিল, কিন্তু দুপুর বেলার বাতাসটা অল্প একটু তেতে উঠে দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করেছে। যতীন যে বারান্দায় বসেছিল সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে একেবারে ধু ধু করছিল, আর তাতেই এক প্রান্ত দিয়ে কাঁচা পথ চলে গিয়েছে। আর সেই পথ বেয়ে বোঝাই খালাস গরুর গাড়ি ধীর গতিতে গ্রামের দিকে ফিরে যাচ্ছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলে অত্যন্ত বেকারভাবে গান গাইছে। এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? কেন পটল, আমি কেমনই হতভাগা যে ভাবতে হলে কেবল পূর্বজন্মের বৃত্তান্ত নিয়ে টানা হেঁচড়া করতে হবে? আর এ জন্মে কি আমার চিন্তার বিষয়বস্তুর এতই হাকাল পড়েছে? হ্যাঁ, আত্মীয় সমাজে পটল নামে পরিচিত এই মেয়েটি উত্তরে বলল, আর মিথ্যা বড়াই করতে হবে না, তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। এত বয়স হলো তবু একটা সামান্য বউও ঘরে আনতে পারলে না। আমাদের এই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে, তার সঙ্গে দুবেলা ঝগড়া করে সে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন ওকে চাঁদ মুখখানা ধ্যান করতে বসেছো। এ সমস্ত চালাকি আমি কি বুঝি না? ও কেবল লোক দেখানোর ভরং মাত্র। দেখো যদি চেনা বামনের পৈতের দরকার হয় না। আমাদের এই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করে মাটির দিকে এমন তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, কিন্তু কই ওর চোখে তো এমন ঘোর ঘোর ভাব দেখিনি। হ্যাঁ, আর তুমি মশাই 7 জন্ম বইয়ের মুখ দেখলে না কেবল হাসপাতালে মরা কেটে আর গাদা গাদা ওই পড়া মুখস্থ করে বয়স পার করে দিলে। তুমি অমন্তরে দুপুরবেলা আকাশে থেকে গদগদ হয়ে তাকিয়ে থাকা কেন শুনি? না 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 না, এ সমস্ত বাজে চালাকি আর যার সঙ্গে করো, আমার সঙ্গে কিন্তু এসব চলবে না। ওর গা জ্বলে যায়। যতীন হাত জোর করে বলল, উফ, থাক 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 থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য নাও, ওরই আদর্শে আমি চলতে চেষ্টা করব। বেশ, আর কথা নয়, কাল সকালে উঠে যে কাট করে নি মেয়ের মুখ দেখবো তারই গলায় মালা দেবো, এই বলে দিলুম। এই রোজকার ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না পটল। তবে এই কথাই রইল তো? ঠিক আছে, হ্যাঁ রইল। ঠিক আছে, তবে এসো। যাবো? কোথায় যাব? আহা, আরে এসোই না। না না, বেশ বুঝছি,
কিছু একটা দুষ্টুমি তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি এখন এখান থেকে নড়ছি না, কোনো মতেই না। আচ্ছা তাই হোক, তুমি এখানেই বসো। উফ, এই বলে সে দ্রুত পদে সেইখান থেকে বেরিয়ে গেল। যতীন আর পটলের বয়সের ফারাক কেবলমাত্র একদিনের। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তার প্রতি কোনো রকম সামাজিক সম্মান দেখাতে নারাজ। দুজনে খুঁড়তো জেঠতুতো ভাই বোন, ছোট থেকে একসঙ্গে বড় হওয়া, খেলাধুলা করা, এইভাবেই তাদের জীবন কেটেছে। দিদি না বলে পটল যতীনের নামে ছোটবেলায় বাপ খুড়োর কাছে বিস্তর নালিশ করেছে, কিন্তু কোনো ফলই হয়নি। আরে একটিমাত্র ছোট ভাই, তার কাছেও বেচারির পটল নামখানা খুঁজল না। পটল দিব্যি মোটা সোটা গোলগাল, প্রফুল্লতা রসে পরিপূর্ণ। তার কৌতুক হাসিকে দাবিয়ে রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন স্ত্রীর লজ্জায় মুখ নামিয়ে থাকতে পারেনি। প্রথম প্রথম তা নিয়ে অনেক কথা উঠলেও শেষকালে সকলেই হার মেনে নিত। সবাই বুঝে গিয়েছিল যে মেয়েটা আদতে ওই রকমই। তারপরে তো ঘটল এমন আশ্চর্য ব্যাপার, যার বলার নয়। পটলের এমন দুনির্বার প্রফুল্ল চরিত্রের দরু গুরুগম্ভীর গুরুজনদের গাম্ভীর্য ধুলোয় লুটিয়ে গেল। পটল তার আশেপাশে কারোর মন খারাপ কি মুখ ভার কিংবা দুশ্চিন্তা মোটেই সহ্য করতে পারত না। প্রাণ খোলা গল্প, হাসি ঠাট্টায় সব সময় চারিদিকের হাওয়াকে সে উজ্জ্বল স্নিগ্ধ করে রাখত। প্রথমেই তাকে চোখে হারাতে শুরু করলো পরিবারের সকলে। পটলকে না হলে কারোরই একদণ্ড চলত না। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার অঞ্চল থেকে বদলি হয়ে এখন কলকাতার আবগারি বিভাগে কর্মরত। প্লেগের ভয়ে বাড়িতে একখানা বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেখান থেকেই কলকাতা যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাকে মফস্বল ফিরতে হবে বলে দেশ থেকে মার অন্য দুজন আত্মীয়কে আনবার উপক্রম করছিলেনই। এমন সময় সবেমাত্র ডাক্তারিতে পাশ দিয়ে পশার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিনে গাছপালার মধ্যে দিয়ে যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের মোহচ্ছায়ায় আবিষ্ট হয়ে বসেছিল। এমন সময় পটল এসে তার স্বভাববশত ছোটখাটো ঝড় তুলে ফেলল যেন। পটল চলে গেলে আবার খানিকক্ষণের জন্য যতীন নিশ্চিন্ত হয়ে একটুখানি নড়ে চড়ে বেশ আরাম করে বসল। কিন্তু না, বেশিক্ষণ আরাম করবার জোটই নেই তার। খানিক পরেই আবার পটলের হাসি মাখা কণ্ঠের কলতানে সে এক প্রকার চমকে উঠল। কুরানি, আরে এই কুরানি, মুখখানি তোল একবারটি। দেখেছো, দিদির কথা শুনবি রে কুরানি। আরে ও কুরানি রে, তোল না মুখখানা। যতীন দেখল পটল তার সঙ্গে একটি মেয়েকে কোথা থেকে যেন ধরে এনে তার সামনে দাঁড় করালো। মেয়েটি মুখ নিচু করে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে। পটল তাকে আবার ডাকতেই সে কেবল একটুখানি মুখখানি তুলে বলল, কি দিদি? দেখ আমার এই ভাইটিকে কেমন দেখ দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগলো। পটল আবার শুধল, কেমন ভালো দেখতে না? মেয়েটি যেন খুব গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে বলল, ভালো। যতীন লজ্জায় লাল হয়ে চৌকি ছেড়ে উঠে পড়ল।
পটল, কি 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 সব ছেলে মানুষে হচ্ছে এগুলো? ও, আমি ছেলে মানুষই করি আর তুমি বুঝি বড় মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? যতীন পালালো। পটল তার পিছন পিছন ছুটতে ছুটতে পড়ল, আরে ও যতীন, তোমার ভয় নেই গো? আরে সত্যি তোমার ভয় নেই? এখনো তোমাকে মালা দিতে হবে না, কারণ ফাল্গুন চৈত্রের লগ্ন নেই না, এখনো তোমার হাতে ঢের সময় আছে। ও যতীন। পটল যাকে কুড়ানি বলে ডাকছে সেই মেয়েটি অবাক হয়ে সেই দিকে চেয়ে রইল। তার বয়স ওই 16 হবে, শরীর ছিপছিপে, মুখশ্রী সম্বন্ধে বেশি কিছু বলবার নেই, থাকার মধ্যেও মুখে কেবল রয়েছে একটা হালকা চপলতা, যা দেখলে মনে হয় এ ঠিক যেন বনের ভীরু হরিণী। কঠিন ভাষায় তাকে নির্বোধ বলা যেতে পারে, কিন্তু তাতে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না হয়ে বরঞ্চ বিশিষ্টতা দিয়েছে তাকে। সন্ধেবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এসে যতীনকে দেখে বললেন, এই যে যতীন, এসে পড়েছ, ভালোই হয়েছে। এই তোমাকে একটু ডাক্তারি করতে হবে। আসলে ওই পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে পেয়েছি, তাকে এখানে নিয়ে এসে মানুষ করছি। পটল ওকে কুড়ানি বলে ডাকে, ওর বাপ মা এখন সবকিছুই ও। আমাদের বাংলার কাছেই একটা গাছতলায় পড়েছিল, তখন খবর পেয়ে গেলাম, দেখি ওর বাপ মাটা মরেছে, আর মেয়েটির প্রাণটুকুই নামমাত্র আছে। পটল ওকে অনেক যত্ন করে বাঁচিয়েছে যতীন। যদিও কুড়ানির জাতপাতের কথা আমরা কেউই জানি না, কিন্তু সেই নিয়ে আপত্তি করলেও পটল কি বলে জানো? আহা, ও তো দ্বিজ, একবার মরে এবার আমাদের ঘরে জন্ম নিয়েছে। ওর ইহকালের জাত কবে ঘুচে গিয়েছে তার ঠিক নেই। এখন আমি আর কর্তাও যা, ও তাই। প্রথমের দিকে মেয়েটি পটলকে মা বলি ডাকতো, কিন্তু একদিন আমার গিন্নিটি ভারী থমক লাগায়, বলে, খবরদার আমাকে মা বলিস নে, আমাকে দিদি বলিস। এত বড় মেয়ে আমায় মা বললে নিজেকে বুড়ি বুড়ি বলে মনে হবে না? আচ্ছা, এবারে আসি আসল কথায়। বুঝলে ভাইয়া, আমি ঠিক জানি না, কেবল আন্দাজ করছি, বোধহয় সেই দুর্ভিক্ষের উপবাসে নাকি আরো কোনো কারণ আছে জানি না, থেকে থেকে না ওই কুড়ানির পেটে বড় শুল বেদনার মতন হয়। এবার ব্যাপারখানা ঠিক কি সেটা তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। দাঁড়াও, ওরে তুলসী, তুলসী, কুড়ানিকে আনতো, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। কুড়ানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি পিঠের ওপর তুলিয়ে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হল। তার হরিণের মতন চোখ দুটি দুজনের উপরে রেখে সে চেয়ে রইল অপলক ভাবে। যতীন ইতস্তত করছে দেখে এবার হরকুমার বললেন, পিতা সংকোচ করছে যতীন, ওকে দেখতেই কেবল বড় সড়ো মেয়ের মতন, কিন্তু আদতে ভেতর ভেতর কুড়ানিকে একবারে খুঁকি বললেও ভুল হয় না, একেবারে কচি ডাবের মতন। ওর মধ্যে কেবল জল ছল ছল করছে, কোনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয়নি। এখন অবধি ও কিছুই বোঝে না। তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় পরীক্ষা করো, অত ভেবো না। যতীন এবারে নিজেকে কিছুটা সহজ করে এগিয়ে গেল কুড়ানির দিকে। একে একে তার ডাক্তারির কর্তব্য কর্মে লেগে পড়ল। ওদিকে কুড়ানি কিন্তু কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করল না। কিছুক্ষণ পর যতীন বলল, শরীরে তো তেমন কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকই আছে। এমন সময়ে পটল ফস করে ঘরে ঢুকে পড়ল, হ্যাঁ, হৃদয় যন্ত্রেরও কোনো সমস্যা নেই, দেখতে চাও? এই বলে সে কুড়ানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করে বলল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? কুড়ানি মাথা হেলিয়ে পড়ল, হ্যাঁ। তা আমার এই ভাইকে তুই বিয়ে করবি? হ্যাঁ, করব। পটল আর হরকুমার বাবু একসঙ্গে হেসে উঠলেন।
কুড়ানি কিন্তু তাদের এই কৌতুকের মর্ম কিছুই বুঝল না। কেবল অপলক দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর মুখ এক অর্থহীন অথচ সরল নিষ্পাপ হাসিতে একেবারে ভরে উঠল। পটল, তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করছো, এই কিন্তু ভারী অন্যায়। এই হরকুমার বাবু, আপনি কিন্তু পটলকে বড় বেশি প্রশ্রয় দেন। কি আর করি, তাহলে আমিও যে ওর কাছে এই সব প্রশ্রয়ের প্রত্যাশা করতে পারবো না হে। কিন্তু যতীন, একটা কথা শোনো, তুমি কুড়ানিকে ভালো করে জানো না বলি এমন ভাবে ব্যস্ত হচ্ছ। তুমি এমন লজ্জা পাচ্ছ যে ওদিকে কুড়ানিও বুঝি লজ্জা পেতে শিখে যাবে। আরে বাবা, ওকে অত জ্ঞান বৃক্ষের ফল খাইও না ভাই। আরে সবাই ওকে নিয়ে একটু মজা করে। এবারে তুমি যদি মাঝখান থেকে এমন গুরু গম্ভীর থাকো, তবে তো দেখে বেচারা কুড়ানি ভারী বিড়ম্বনায় পড়ে যাবে, তাই না? আর এই জন্যই তো জ্যোতির সঙ্গে আমার কোনোদিনই বনিবনা হলো না। ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া চলছে, ও চিরকালই বড় গম্ভীর। তাই ঝগড়া করাটা বুঝি এমন করেই একেবারে অভ্যেস হয়ে গেছে তোমার। ওই দেখো, তোমার ভাইটি সরে পড়লেন যে। আরে এবার অন্তত সত্যি কথাটা বলে দাও গিন্নি। মিথ্যা কথা বলো না তো। তোমার সঙ্গে ঝগড়া করে সুখ নেই, তাই আমিও চেষ্টা করি না। কিন্তু আমি তো গোড়াতেই হার মেনে যাই, কি আর করব। খুব ভালো করো। অথচ গোড়ায় হার না মেরে যদি শেষে হার মানতে, তাহলে কতই না খুশি হতাম। রাত্রে শোবার ঘরে জানলা দরজা খুলে দিয়ে যতীন অনেক কথা ভাবল। যে মেয়ে নিজের চোখের সামনে বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের উপর কি ভীষণই না ছায়াটা পড়েছে। সংসারের এই নিদারুণ নির্মম ঘটনা এক ধাক্কায় তাকে কতটা যে বড় করে দিয়েছে তার হিসেব নেই। তাকে দিয়ে কি আর কৌতুক করা যায়? বিধাতা হয়তো দয়া করে মেয়েটির স্বাভাবিক বুদ্ধির উপর একটা আচ্ছাদন ফেলে দিয়েছেন, যাতে জীবনের চূড়ান্ত ভোগান্তিগুলোর যন্ত্রণা সে এখন থেকেই অনুভব করতে না পারে। কিন্তু সেই আবরণ যদি হঠাৎ উঠে যায়, তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্নটাই না প্রকাশ হয়ে পড়বে। আজ দুপুর বেলায় গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হয়ে তার ঘ্রাণকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল, তখন তার মনটা হঠাৎ যেন একটা অদ্ভুততর মায়ায় আচ্ছন্ন হয়ে গেল ধীরে ধীরে। কিন্তু সে মায়া কিসের প্রতি, কার প্রতি? এ কি কুড়ানির জন্য? ওই একরত্তি অবোধ মেয়েটির কি এতই ক্ষমতা যে তার ভীরু চোখ জোড়া দিয়ে যতীনের মনের কুহেলিকাকে সম্পূর্ণভাবে দেখে ফেলেছে? যতীন ভাবল, অনেক ভাবল, কিন্তু উত্তর কিছুই পেল না। কিংবা হয়তো উত্তরটা পেয়েও তাকে ছুঁতে পারল না। পরদিন সন্ধ্যার সময় কুড়ানির পেটে সেই যন্ত্রণা উঠল। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠাতেই সে এসে দেখল ভীষণ কষ্টে কুড়ানির হাতে পায়ে একেবারে খিল ধরে গেছে, শরীর কুঁকড়ে একেবারে এতটুকু হয়ে গেছে। যতীন ওষুধ আনতে পাঠিয়ে বোতলে করে গরম জল আনতে হুকুম করল। পটল বলল, ভারী ডাক্তার হয়েছে তুমি বটে, বলে কি পায়ে একটু গরম তেল মালিশ করে দাও না। দেখছো না পায়ের তলাটা কেমন ঠান্ডা হয়ে গেছে। যতীনী রোগিণীর পায়ের তলায় গরম তেল সবেকে ঘষে দিতে লাগলো। এমন করে সেবা শুশ্রূষায় অনেক রাত্রি হয়ে গেল। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খবর নিতে লাগলেন। যতীন বুঝল সন্ধেবেলায় কাজ থেকে ফিরে এসে গিন্নির অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। ঘন ঘন কুড়ানির খবর নেবার তাৎপর্য তাই। যতীন বলল, এই শোনো, হরকুমার বাবু না ছটফট করছেন তোমার জন্য। তুমি যাও পটল, তার কাছে যাও। হ্যাঁ হ্যাঁ, এখন তো পরের দোহাই দেবে বই কি।
কে কার জন্য ছটফট করছে তা আমি কি বুঝি না? এখন আমি চলে গেলি তো তুমি বাঁচো, এদিকে কিনা কথায় কথায় লজ্জায় মুখ চোখ লাল হয়ে ওঠে একজন। তোমার পেটে যে এত ছিল তাকে জানতো বাবু। আচ্ছা আচ্ছা বাবু, দোহাই তোমার, তুমি এইখানেই থাকো, রক্ষে করো। এই তো তোমার মুখ বন্ধ হলে না বাঁচি আমি ভুল বুঝেছি। হরকুমার বাবু বোধহয় শান্তিতেই রয়েছেন, এরকম সুযোগ তার কপালে জোটে নাকি না? কুড়ানি এখন একটু ভালো বোধ করছে। সে ধীরে ধীরে চোখ খুলছে দেখে এবারে পটল বলল, তোর চোখ খুলবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরে তোকে পায়ে ধরে সেধেছে, তাই বুঝি আজ এত দেরি করলি? ছি ছি, ওর পায়ের ধুলো নেই। কুড়ানি কর্তব্য বোধে তৎক্ষণাৎ গম্ভীর ভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন তরাক করে উঠে দাঁড়িয়ে দ্রুত পদে ঘর থেকে চলে গেল। এরপর দিন থেকে যতীনের উপরে রীতিমতন উপদ্রব আরম্ভ হলো। যতীন খেতে বসেছে, এমন সময়ে কুড়ানি অম্লান বদনে পাখা দিয়ে তাকে বাতাস করতে বসল। যতীন ব্যস্ত হয়ে বলে উঠল, থাক থাক, আর পাকা করতে হবে না। কুড়ানি কিছুটা অবাক হয়ে বাতাস করা বন্ধ করে ঘাড় ঘুরিয়ে পিছনে ঘরের দিকে তাকিয়ে ফের এদিকে ফিরে বাতাস করতে লাগলো। যতীন খুব ভালো করেই বুঝল আড়ালে যিনি দাঁড়িয়ে আছেন তাঁরই নির্দেশে এইসব হচ্ছে। সে বলল, এই পটল, তুমি যদি আমাকে এরকম করে জ্বালাতন করো তাহলে কিন্তু আমি খাবো না, আমি উঠলাম। এই বলে উঠবার উপক্রম করতেই কুড়ানি পাখা ফেলে দিল। যতীন খানিকটা বিস্মিত হয়ে দেখল অবোধ কুড়ানির মুখে এক যন্ত্রণার ঈষৎ ছাপ যেন ফুটে উঠেছে। সে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে পুনরায় বসে পড়ে খেতে লাগলো। কুড়ানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, এ কথা যতীনও বিশ্বাস করতে আরম্ভ করেছিল। কিন্তু আজ চকিতের জন্য সে যা দেখল, হঠাৎই কেমন ভাবে যেন সকল নিয়মের ব্যতিক্রম ঘটে গেল। যতীনের গলা দিয়ে আর কোনো প্রতিরোধের স্বর ফুটল না। পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে। চারদিকের পরিবেশ যেমন স্নিগ্ধ তেমনি মনোমুগ্ধকর। গাছে গাছে কোকিল লাগছে, আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত। মৃদুমন্দ মিঠেল হাওয়া আমোদিত করেছে সেই বাতাসকে। এমন সময় সে দেখল কুড়ানি চায়ের পেয়ালা হাতে নিয়ে যেন একটু ইতস্তত করছে। তার হরিণীর মতন চঞ্চল দুই চোখে এক সকরুণ ভয়। সে চা নিয়ে গেলে যতীন বিরক্ত হবে কিনা এটা যেন সে বুঝে উঠতেই পারছিল না। যতীন ব্যথিত হয়ে উঠে এসে কুড়ানির হাত থেকে চায়ের পেয়ালাখানা নিল। এই অবোধ সরল হরিণ শিশুটিকে কি আর তুচ্ছ কারণে বেদনা দেওয়া যায়? যতীন যেমনই না পেয়ালাটা হাতে নিয়েছে, অমনি তার চোখে পড়ল বারান্দার অন্য প্রান্তে পটল সহসা আবির্ভূত হয়ে নিঃশব্দে হাসতে হাসতে যতীনকে ইঙ্গিতে হাত মুঠো করে একটা কিল দেখালো। ভাবটা যেন এমন যে, কি ধরা পড়ে গেলে তো? সেদিন সন্ধ্যার সময় যতীন একটা ডাক্তারির কাগজ পড়ছিল। এমন সময় ফুলের গন্ধে চমকে উঠে দেখল কুড়ানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে ঢুকছে। যতীন মনে মনে ভাবল, না, এবার সত্যিই বড় বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই ছেলে মানুষের আমোদকে আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। যতীন এবারে সত্যিই বিরক্ত হয়ে উঠেছিল। তার প্রভাবে গিয়ে এই ক্ষণে আছড়ে পড়ল কুড়ানির ওপর।
এই মেয়ের কি সত্যি এইটুকু বিবেচনা বোধ নেই? যতীন রাগত মুখে বলে উঠল, ছি ছি কুরানি, তোমাকে নিয়ে তোমার দিদি তামাশা করছেন, তুমি কি সেটা বুঝতে পারো না? যতীনের কথা শেষ হতেই কুরানি ত্রস্ত সংকুচিতভাবে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হল। যতীন তখন তাকে তাড়াতাড়ি ডেকে বলল, এই 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 দাঁড়াও, কই দেখি তোমার তোমার মালাখানা দেখি। যতীন কুরানির হাত থেকে মালাটি নিজের হাতে নিতেই কুরানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠল। আর সেই মুহূর্তেই অন্তরাল থেকেও একটি চাপা হাস্যধ্বনি শোনা গেল। পরদিন সকালে আরো খানিক রসিকতা করার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখল ঘর শূন্য। একখানা কাগজে কেবল লেখা আছে, পালাইলাম, শ্রী যতীন। ও কুরানি, তোর বর যে পালানো, তাকে ধরে রাখতে পারলি না গো? এই বলে কুরানির বেনি ধরে নাড়া দিয়ে পটল ঘরকন্যার কাজে ব্যস্ত হয়ে গেল। কথাটা বুঝতে কুরানির একটু সময় লাগলো বই কি। সে ছবির মতন স্থাণুবৎ দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সামনে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল ঘর খালি। আগের সন্ধ্যায় আনা তার উপহারের মালাটা টেবিলের উপর পড়ে রয়েছে। বসন্তের সকালটা অতি স্নিগ্ধ সুন্দর। মিষ্টি রোদের কিরণ কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়ে ছায়ার সঙ্গে মিশে বারান্দার উপর এসে পড়েছে। কাঠবেড়ালি লেজ পিঠে তুলে ছুটোছুটি করছে। কত রকমের পাখি মিলে নানা সুরে গান গেয়ে গিয়ে নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত। পৃথিবীর এই কোণটুকুতে এই খানিকটা ঘনপল্লব ছায়া আর রৌদ্র রচিত জগতের মধ্যে প্রাণের আনন্দ ফুটে উঠলেও এক বুদ্ধিহীন বালিকা নিজের জীবনের কোনো অর্থ বুঝে উঠতে পারছিল না। সমস্তই যেন এক কঠিন ধাঁধা। কি হলো, কেনই বা হলো, কি করে আচমকা এক ভরাট স্থান শূন্য হয়ে গেল সে জানে না। আজ যেন সে সহস আবিষ্কার করল নিজ হৃদয়ের ওই অতল বেদনার রহস্য গর্ভে রাখা প্রদীপখানি কে যেন এক ফুঁয়ে নিভিয়ে দিয়ে তাকে গভীর আঁধারে ফেলে রেখে গেছে। এখন কি হবে তার? কে তাকে আবার টেনে তুলবে সেই অতলান্ত নিশ্চিত্র অন্ধপাক থেকে? পটল ঘরকন্যার কাজ সেরে কুরানির খোঁজ করতে করতে এসে দেখে সে যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের পায়া ধরে মাটিতে বসে আছে। শূন্য বিছানাটাকে যেন সে পায়ে ধরে সাধছে। তার বুকের ভেতর যে একটি সুধার পাত্র লুকোনো ছিল, সেইটাই যেন সে শূন্যতার চরণে বৃথা আশ্বাসে উপুর করে ঠেলে দিয়ে সকাতরে মিনতি করছে, নাও, আমাকে নাও, ওগো, দয়া করে আমাকে নাও। ও কি হচ্ছে কুরানি? কুরানি উঠল না, যেমন পড়েছিল তেমনই রইল। পটল কাছে এসে তাকে স্পর্শ করতেই সে আর নিজেকে সামলাতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। ওরে পোড়ামুখী, এ কি সর্বনাশ করেছিস? তুই তো মরেছিস রে। হরকুমারকে পটল কুরানির অবস্থা জানিয়ে পড়ল। এ কি বিপদ ঘটলো বলো তো? তুমি আমাকে কেন বারণ করলে না গো? তোমাকে বারণ করা তো আমার কোনো কালের অভ্যেস নেই কিনি। তাছাড়া বারণ করলেই কি ফল পাওয়া যেত?
কেমন স্বামী? হ্যাঁ, আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এই খেলা খেলতে দিলে কেন? কেন দিলে? এই বলে সে ছুটে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকা কুড়ানির গলা জড়িয়ে ধরে পড়ল। লক্ষ্মী বোন আমার, তোর কি বলার আছে বল, আমাকে সবটা খুলে বল, বল। কিন্তু হায়, কুড়ানির কাছে কি আর এমন কোনো ভাষা আছে যে নিজের হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়ে বলতে পারে? সে যে একটা অনির্বচনীয় চাপা বেদনা বুকের মধ্যে পুষে রেখে তক্তে তক্তে মরে যাচ্ছে। এই বেদনা জগতের কাছে খুব পরিচিত হলেও কুড়ানির কাছে যেমন নতুন তেমনি অর্থহীন, অথচ ভোগান্তি 16 আনায়। কুড়ানি, তোর দিদি বড় খারাপ, তাই না রে? কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করে নিবি সে যে আমি কখনো কল্পনাও করিনি। আমার আমার হাসি মস্করার কথা কেউ কখনো বিশ্বাস করে না, কিন্তু তুই এমন ভুল কেন করলি বোন? কুড়ানি, একবার মুখ তুলে তোর দিদির দিকে যা, তাকে মাফ করে দে। কুড়ানি, কুড়ানি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। কিন্তু কুড়ানির মন তখন বিমুখ হয়ে গিয়েছিল। সে কোনো মতেই পটলের দিকে চোখ চেয়ে তাকাতে পারল না। সে আরো জোর করে হাতের মধ্যে মাথা গুঁজে রইল। সে ভালো করে সমস্ত কথা না বুঝতে পেরেই এক প্রকার মূঢ়ভাবে পটলের উপর রাগ করেছিল। পটল তখন ধীরে ধীরে তাকে ছেড়ে দিয়ে উঠে জানালার ধারে পাথরের মূর্তির মতন স্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। তার 2 চোখে ছাপানো অশ্রু আজ আর কোনো বাঁধ মানবে না, কিছুতেই না। পরদিন কুড়ানির আর দেখা পাওয়া গেল না। পটল তাকে আদর করে ভালো গয়না আর কাপড় দিয়ে সাজাত। নিজে সে সর্বক্ষণ এলোমেলো থাকত, নিজের যত্ন নেবার দিকে কোনো ঝুঁকি থাকত না। কিন্তু সাজগোজের সমস্ত শখ কুড়ানির ওপর দিয়ে সে মিটিয়ে নিত। বহুকালের সঞ্চয়ের সেই সমস্ত বসনভূষণ কুড়ানির ঘরের মেঝের উপরে পড়ে রয়েছে এখন। তার হাতের বালা চুড়ি, নাকের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলে ফেলে গেছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন এক নিমেষে গা থেকে মুছে ফেলবার চেষ্টা করেছে। হরকুমার বাবু পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এদিক থেকে ওদিকে পালাচ্ছিল যে সেই সকল পলাতক দলের মধ্যে থেকে বিশেষ একজনকে খুঁজে বের করা সত্যিই পুলিশের পক্ষে বড়ই কঠিন হল। হরকুমার বাবু 2-4 বার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ আর লজ্জা পেয়ে একসময় কুড়ানির আশা পরিত্যাগ করলেন। অজ্ঞাতের কোল থেকে স্বামী স্ত্রী মিলে যাকে পেয়েছিলেন সে যেন আবার অজ্ঞাত কোনো কোলে গিয়েই লুকিয়ে পড়ল। যতীন বিশেষ চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তার হিসেবে চাকরিতে যোগদান করল। একদিন দুপুর বেলায় বাড়িতে খাওয়া দাওয়া সেরে
হাসপাতালে এসে শুনল স্ত্রী বিভাগে একটি নতুন রোগিণী ভর্তি হয়েছে। পুলিশ তাকে পথ থেকে কুড়িয়ে এনেছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তার হাত তুলে নাড়ি দেখল। নাড়িতে জ্বর বেশি নেই, কিন্তু শরীর অত্যন্ত দুর্বল। মেয়েটির জিভটি একবার পরীক্ষা করে দেখবার জন্য যখন মুখের চাদর সরানো হলো, যতীন দেখল মেয়েটি আর অন্য কেউ নয়, কুড়ানি। ইতিমধ্যে পটলের কাছ থেকে চিঠিতে যতীন কুড়ানির ব্যাপারে সমস্তই জেনেছিল। যতীনের ছায়াছন্ন হৃদয় সেই থেকেই এক জোড়া ভীরু চপল দৃষ্টিকে হাতড়ে চলেছিল যেন। আর আজ সেই রোগে ভোগা শীর্ণকায়া কুড়ানিকে চোখের সামনে পড়ে থাকতে দেখে যতীনের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল নিমেষে। এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতন সুকুমার করে করে দুর্ভিক্ষ থেকে মহামারীর মধ্যে ভাসিয়ে দিলেন কেন? অবধ এই মেয়েটার অল্প কয়েকদিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভয় কিসের জন্য? একটা রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস বারবার যতীনের বুকের প্রাচীরে আঘাত করতে লাগলো। যে ভালোবাসা জগতে দুর্লভ, যতীন তা না চাইতেই পেয়েছিল, কিন্তু হায়, চিনতে পারেনি। যতীন কুড়ানির পাশে বসে তাকে অল্প অল্প গরম দুধ খাওয়াতে লাগলো। অনেকক্ষণ পরে কুড়ানি অতি দুর্বল ভাবে তার চোখ মেলল। তার দৃষ্টি পড়ল যতীনের উপর। না না, এ যে সত্যি নয়, এ কিছুতেই সত্যি হতে পারে না। কুড়ানি ভাবল, এই যতীন নিশ্চয়ই এক সুদূর স্বপ্নের মতন। যতীন যখন কুড়ানির কপালে হাত রেখে সস্নেহে মৃদু স্বরে ডাকল, কুড়ানি, তখন কুড়ানির চোখের উপরে আর একটি মোহের আবরণ পড়ল যেন। সেই মোহ ছিল মেঘের ন্যায়, যা যতীনের কণ্ঠস্বরের উপর রোদ হয়ে আছড়ে পড়ে সমস্ত আধার সরিয়ে দিল। যতীন আবারও সকরুণ যত্নের সাথে বলল, কুড়ানি, এই দুধটুকু শেষ করে ফেলো দেখি না। কুড়ানি একটু উঠে বসে পেয়ালা খানি হাতে ধরে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে অবশিষ্ট দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। এদিকে হাসপাতালের ডাক্তারের তো কেবলমাত্র একটি রোগীর পাশেই সর্বক্ষণ বসে থাকলে চলে না, এবং সেটা ভালোও দেখায় না। তাই অগত্যা অন্যান্য কাজ সারবার জন্য যতীন যখন উঠল, তখন ভয়ে আর নৈরাশ্যে কুড়ানির চোখ দুটি ব্যাকুল হয়ে পড়ল। যতীন সেটা লক্ষ্য করে কুড়ানির হাত দুটো ধরে তাকে আশ্বাস দিল, আমি এখনই ফিরে আসবো কুড়ানি, তোমার কোনো ভয় নেই। যতীন হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত মর্মে জানালো, এই নতুন আসা রোগিণীর প্লেগ হয়নি, না খেয়ে খেয়ে সে দুর্বল হয়ে পড়েছে। সুতরাং এখানে অন্য প্লেগ রোগীর সঙ্গে থাকলে তার পক্ষে বিপদ হতে পারে। সুতরাং সে রোগিণীকে নিজ দায়িত্বে হাসপাতাল থেকে আপন আশ্রয়ে নিয়ে যেতে চায়। যতীন যাবার অনুমতি পেল। পরদিন সে কুড়ানিকে সঙ্গে করে নিজের বাসায় নিয়ে গেল। পটলকে খবর দিয়ে একখানি চিঠিও পাঠিয়ে দিল। সেই দিন সন্ধ্যের সময় রোগী আর চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। মাথার কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটা কেরোসিন ল্যাম্প
ছায়াছন্ন মৃদু আলো ছিটিয়ে দিচ্ছিল চারপাশে। ব্র্যাকেটের উপরে একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিকটিক শব্দে দুলে চলেছিল অহরহ। যতীন কুড়ানির কপালে হাত দিয়ে জিজ্ঞেস করল, এখন শরীর কেমন লাগছে কুড়ানি? কুড়ানি কোনো উত্তর না দিয়ে কেবল যতীনের হাতটি নিজের কপালেই চেপে ধরে থাকল। কি একটা যেন লক্ষ্য করে যতীন এবার শুধল, এই তোমার গলায় এটা কি কুড়ানি? কুড়ানি তাড়াতাড়ি করে পরনের কাপড়টা টেনে তা ঢাকবার চেষ্টা করল। তবু যতীন দেখতে পেল সে এক গাছি শুকনো বকুলের মালা। যতীনের হঠাৎ মনে পড়ল, এই কি তবে সেই দিনের মালাটা? ঘড়ির টিক টিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে ভাবতে লাগল। কুড়ানির এই প্রথম কিছু লুকোনোর চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করবার এই প্রথম প্রয়াস তার। এক সময় কুড়ানি মৃগ শিশু ছিল, কিন্তু কখন সে যে হৃদয়ে ভারাতুর যুবতী নারী হয়ে উঠল তার খবর স্বয়ং বিধাতা ছাড়া বুঝি আর কারোর কাছে নেই। তখন রাত্রি প্রায় 2:30। যতীন চৌকিতে বসেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠে দেখে পটল আর হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে করে ঘরের মধ্যে এসে ঢুকল। তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে বিছানায় শুলাম, কিন্তু অর্ধেক রাত্রে জেগে উঠে হঠাৎ পটল বলল, ওগো, কাল সকালে গেলে করুণাকে যে আর দেখতে পাবো না। আমাকে আমাকে এখনই যেতে হবে। তারপর আর ওকে কিছুতেই আটকে রাখা গেল না। তখনই একটা গাড়ি করে বেরিয়ে পড়েছে। পটল তার স্বামী হরকুমারকে বলল, চলো, তুমি তুমি যতীনের বিছানায় শোবে। চলো। এখন আবার ঘুমানো কেন? থাক না, আজ রাতটা না হয় জেগেই। রাত্রি জাগলে তোমার চেয়ে অসুখ ধরে। জেদ করো না, কিছু প্রয়োজন হলে তোমার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়ে ডেকে নেবো, কেমন? এখন ঘুমোতে যাও, যাও। হরকুমার যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তার নিদ্রা আসতেও খুব বেশি দেরি হলো না। পটল ফিরে এসে যতীনকে ঘরের এক কোণে ডেকে জিজ্ঞাসা করল, আশা আছে? যতীন কুড়ানির কাছে এসে তার নাড়ি দেখে মাথা নেড়ে ইঙ্গিতে জানালো যে আশা নেই। যতীন, সত্যি বলো, তুমি কি সত্যি কুড়ানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুড়ানির বিছানার পাশে এসে বসল। তার হাত চেপে ধরে নাড়া দিয়ে ডাকল, কুড়ানি, কুড়ানি। কুড়ানি চোখ মেলে মুখে একটি অতি শান্ত মধুর হাসির আভাস মাত্র এনে পড়ল। কি দাদা বাবু? কুড়ানি, তোমার এই মালাটি আমার গলায় পরিয়ে দাও। কুড়ানি অনিমেষে অবুঝ চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল। কি হলো?
তোমার মালাখানি আমাকে দেবে না? যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পেয়ে কুড়ানির মনে পূর্বের অনাদরের যা একটু অভিমান জমেছিল তার তরুণ সে বলল, কি হবে দাদাবাবু? যতীন নিজের হাতের মধ্যে কুড়ানির হাত দুখানি নিয়ে বলল, আমি আমি তোমাকে ভালোবাসি কুড়ানি, ভালোবাসি তোমাকে। কথাখানা শুনে ক্ষণকালের জন্য কুড়ানি স্তব্ধ হয়ে রইল। তার চপল ভীরু চোখ দুটি থেকে এবার অবিরত ধারায় অশ্রু ঝরে পড়ছে। যতীন বিছানার পাশে নেমে হাঁটু গেড়ে বসল, কুড়ানির হাতের কাছে মাথা নত করে রাখল। কুড়ানি এবারে নিজের গলা থেকে সেই মালা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। পিছন থেকে পটল ধীর পায়ে এগিয়ে এলো কুড়ানির দিকে। স্নেহাতুর স্বরে ডাকল তাকে। কুড়ানি। কুড়ানি তার শীর্ণ মুখ উজ্জ্বল করে পড়ল, কি দিদি? আমার উপর তোর কোনো রাগ নেই তো বোন? কুড়ানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে চেয়ে থেকে বলল, না না দিদি, যতীন একবার তুমি ও ঘরে যাও। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে তার মধ্যে থেকে কুড়ানির সমস্ত কাপড় গয়না বের করল। রোগিণীকে বেশি নাড়াচাড়া না করে কেবল একখানা লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তার মলিন কাপড়ের উপরই জড়িয়ে দিল। একে একে এক এক কাছি চুড়ি কুড়ানির হাতে দিয়ে দুই হাতে দুটি বালা পরিয়ে দিল। তারপরে ডাকল, যতীন। যতীন আসতেই তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুড়ানির এক ছোড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটি নিয়ে আস্তে আস্তে কুড়ানির মাথা তুলে ধরে তাকে পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের উপরে এসে পড়ল, তখন ওই আলো সে আর দেখতে পেল না। তার অম্লান মুখকান্তি দেখে মনে হল সে মরেনি, কেবল একটি অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন আছে মাত্র। যখন মৃতদেহ নিয়ে যাবার সময় হল, তখন পটল কুড়ানির বুকের উপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের যে তোর মরণ সুখের হলো রে। যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যুর ছবির দিকে চেয়ে আপন ভাবে ভাবতে লাগলো, যার ধন তিনি নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না বঞ্চিত।
শেষ হলো আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাল্যদান। আজকের গল্পের কথক যতীন ও হরকুমারের চরিত্রে শুভ এবং পটল ও কুরানের চরিত্রে সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।